আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম রেজাউল করিম বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সাবেক গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি পিরোজপুর ১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আইন, সংবিধান এবং রাষ্ট্র পরিচালনা বিষয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হলে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বন্ধু কন্যার কনসাইজ একটি কথা ছিল, বারবার মৃত্যুর মুখ থেকে আমি ফিরে আসছি, আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রাখছে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য আমাকে বাঁচিয়ে রাখছে। আমি ফিরে যাব ইনশাল্লাহ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে পুনর্গঠন করব। কেউ ভয় পাবেন না, আমি আপনাদের সঙ্গে আছি। না, সাংঘর্ষিক না এই কারণে, বঙ্গবন্ধুকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় সংযুক্ত করা হয়, রাস্তায় আন্দোলন ছিল, কোর্টে চ্যালেঞ্জ ছিল। কোর্টে তৎকালীন সময় আমাদের যারা সিনিয়র লয়ার ছিলেন তারা বলছিলেন যে এই বিচার প্রক্রিয়া অবৈধ। ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাজা হয়েছিল, সেই সাজা অ্যাপিলেট কোর্টে যাওয়ার পরে সাজা বহাল ছিল। সেই সাজা যে কোর্ট দিল, অর্থাৎ অ্যাপিলেট কোর্টে বলল সাজা ঠিক আছে, যে কোর্ট প্রথম সাজা দিল নিচের কোর্ট, সেই সাজাকে রিকল করলো, সেই সাজাকে উইথড্র করে ফেললো। এটা হয় কখনো? তাই করে ফেললো। ইউনূসের বিরুদ্ধে একটা দুর্নীতির মামলায় উনি হাইকোর্টে আসলেন, হাইকোর্ট বলল না, তোমার বিরুদ্ধে এই মামলা সঠিকভাবে চলবে। উনি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে মামলা চলমান অবস্থায় হঠাৎ করে শোনা গেল সুপ্রিম কোর্টে মামলা চলতেছে, ইতিমধ্যে উনি সিলেক্ট হয়ে গেছেন চিফ অ্যাডভাইজার। নিচার কোর্ট থেকে দুর্নীতি দমন কমিশন মামলা প্রত্যাহার করে নিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলমান, নিচার কোর্ট থেকে মামলা শেষ হয়ে গেল। অনুরূপ ভাবে পরিস্থিতি বলে দেবে কি অবস্থায় দাঁড়াবে। যেমন ভাবে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকরা পালিয়ে গেছিলেন, কোর্ট পুড়িয়ে দেওয়া হয়েছিল, অনুরূপ ভাবে যে বিচারকরা অবৈধ উপায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, সেই বিচারকরা কোথায় যাবেন? ওই যে আমি শুরুতে বললাম যে জুলফিকার আলী ভুট্টো মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল শেখ মুজিবকে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে জুলফিকার আলী ভুট্টোর। কাজী ম্যান প্রপোজ গড ডিসপোজ একটা শব্দ আছে, পরিস্থিতি কোথায় কাকে নিয়ে যাবে সেজন্য তাদেরও প্রস্তুত থাকতে হবে। কারণ এত বড় জঘন্য অন্যায়, বিচারের নামে এত বড় অবিচার, এত বড় অন্যায়, এর একটা ন্যাচারাল পানিশমেন্ট কিন্তু তাদের উপর বর্তাবে। আর ডিউ কোর্সে তো এগুলো টিকবেই না। শেখ হাসিনা বলেছেন আমি আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ মানে কি? তিনি চ্যালেঞ্জ করবেন যে আমার বিরুদ্ধে এই বিচার হয়েছে, এটা অন্যায় হয়েছে, যদি কোর্টের প্রসিজার চায়। আমার বিশ্বাস কোর্টের বিচারকরা, কোর্টের বিচার প্রক্রিয়া এটাই উড়ে যাবে। কারণ আগরতলা ষড়যন্ত্রের মামলার কাহিনীটা আমি এ কারণেই রিপিট করলাম, পাকিস্তানের মৃত্যুদণ্ডের কথা ও কারণেই রিপিট করলাম। 11 বঙ্গবন্ধু কন্যাকে সাজা দেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল সেনা সমর্থিত সরকার, শেষ পর্যন্ত তাদেরই কিন্তু পালিয়ে যেতে হয়েছে। কাজে পরিস্থিতি বলে দেবে কে পালাবে আর মৃত্যুদণ্ড কারটা হবে, কারটা কার্যকর হবে ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন সংবিধানে, এমন একটা ক্ষমতা দেওয়া আছে, থাকে কন্ডিশন দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে পারবেন। প্রথম হচ্ছে সংবিধানে যেটা নাই সেরকম কোনো অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। ট্রাইব্যুনালকে রিফর্ম করার জন্য যে প্রভিশনটা করা হয়েছে এটা সংবিধানে নাই। তাহলে প্রথমই হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতায় যে প্রিকন্ডিশনটা আছে, সেই প্রিকন্ডিশনে এটা আসে না। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু সমরেজাল যে, করিম, এখানে একটু থামাই। রাষ্ট্রপতি কি নিজের ইচ্ছায় করেছিলেন নাকি তার ঘাড়ে বন্দুক ধরে আমি সায়েমকে তো সে যেমন কথাটা করা বলছি, হয়েছিল? আমি সে কথাটা বলতে যাচ্ছি। জি, জি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি যখন ফ্রি হয়ে গেলেন, অর্থাৎ ইউনূস জামানার অবসান হলো, তখন তিনি বললেন যে আমার নামে যে অধ্যাদেশ চালিয়ে দেওয়া হয়েছে এটা আমার সঙ্গে কোনো কনসাল্ট করা হয়নি, আমার কোনো স্বাক্ষর নাই, আমি কিছু জানিও না। অর্থাৎ রাষ্ট্রপতির নাম ব্যবহার করে অধ্যাদেশ জারি করানো হয়েছে। কারণ রাষ্ট্রপতি তো জুডিশিয়াল সার্ভিস থেকে আসছেন, তিনি আইন জানতেন যে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে আর্টিকেল 93-তে, সেখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে তাতে এই জাতীয় অধ্যাদেশ জারির এখতিয়ারই তার নাই। সে কারণে তিনি বলছিলেন যে এই অধ্যাদেশ জারি আমি করিনি, আমার নাম ব্যবহার করা হয়েছে, আমার সঙ্গে আদৌ কোনো কনসাল্টই করা হয়নি। তাহলে যে অধ্যাদেশের ভিত্তিতে ট্রাইব্যুনালের রিফর্ম করা হলো, ল ইনঅ্যাক্টমেন্ট করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো, সেটা সম্পূর্ণরূপে অবৈধ ছিল। তো অবৈধতার ভিত্তিতে যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে লিগাল প্রসিডিংস অর্থাৎ ট্রায়াল,
সেই ট্রায়ালটি ইলিগাল। আর শিপটা এরকম হলো, যারা যুদ্ধ অপরাধী ছিলেন তারা হয়ে গেলেন সাক্ষী, যুদ্ধ অপরাধীদের আইনজীবী যারা ছিলেন তারা হলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, যুদ্ধ অপরাধীদের বিচার অর্গানাইজ করেছেন যারা, তারা হয়ে গেলেন আসামি। টোটালটাই রিভার্স করে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য একটা বানোয়াট প্রক্রিয়া করা হলো। শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, পাকিস্তান স্টাইলের লোক, স্বাধীনতা বিরোধী দেশি এবং বিদেশিরা সম্মিলিতভাবে, এ কারণে দেখবেন মীর কাসেমের একজন কনসালটেন্ট ছিলেন যিনি ইউকের একজন লয়ার, তাকে আবার স্পেশাল লয়ার নিয়োগ করে বাংলাদেশে রবি কিডম্যানকে নিয়ে হলো যে প্রসিকিউশনের তিনি লিগ্যাল অ্যাডভাইজার হবেন। অর্থাৎ যুদ্ধ অপরাধীদের টোটাল টিমটা এস্টাবলিশড হলো, আর যুদ্ধ অপরাধীদের বিচার যারা করতেছিলেন তারা হয়ে গেলেন আসামি। এটা সম্পূর্ণরূপে বানোয়াট, হাস্যকর, অবান্তর, বেআইনি, অগ্রহণযোগ্য একটা বিচার প্রক্রিয়া ছিল। বন্দি বিনিময়, অর্থাৎ বাংলাদেশের বন্দি যদি ভারতে থাকে, ভারতের বন্দি যদি বাংলাদেশে থাকে, তো বন্দির বিনিময় হবে। শেখ হাসিনা যখন ভারতে যান বা তাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু তিনি বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রোটেকশন প্রোটোকলে, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত যানবাহনে তিনি ভারতে গিয়েছিলেন বা তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ভারত তাকে রিসিভ করেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে। ভারত তাকে কখনো অ্যারেস্ট করেনি, ভারত তাকে কখনো ডিটেনশন দেয়নি, অর্থাৎ তিনি বন্দী নন। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু স্পষ্ট বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় অতিথি হিসেবে আছেন। না, এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন তো তিনি প্রাইম মিনিস্টার, তা প্রাইম মিনিস্টার ভারতে গেছেন, ভারত বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে রিসিভ করেছেন যে প্রোটোকলে, যেভাবে একজন ক্যাবিনেট মিনিস্টার রিসিভ করতে হয় সেইভাবে তাকে রিসিভ করেছেন। জয়শঙ্কর যেটা বলেছেন সেটা তো আছে, যেটা দিব্য চোখে দেখা যায়। তিনি প্রাইম মিনিস্টার হিসেবে গেছেন এবং সেখানে তিনি প্রাইম মিনিস্টারের জন্য যে প্রোটেকশন প্রোটোকল, এন্টারটেইনমেন্ট সেটাই আছেন। আর যদি তিনি বন্দী হতেন তাহলে বন্দীদের সঙ্গে তো এভাবে দেখা করা যায় না। প্রায় আওয়ামী লীগের লোকেরা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, সরকারি আমলারা তার সঙ্গে দেখা করছেন। তাকে বন্দী হলে তো দেখা করা যেত না। এবং আমার সঙ্গে প্রায় 10 জন ছিলেন, আমরা 5-6 ঘন্টা তার সঙ্গে ছিলাম। যেখানে আমাদের সঙ্গে তার দেখা হয়েছে সেটাকে কখনো বন্দিখানা, জেলখানা, আটক স্থান মনে হয়নি। এবং তিনি একেবারে স্বাচ্ছন্দ্যে একজন রাষ্ট্রীয় অতিথি, রাষ্ট্রীয়ভাবে যে প্রোটেকশন প্রোটোকলে আছেন সেভাবেই ছিলেন, তিনি সেভাবে কথা বলেছেন। ফলে যে অর্বাচীনেরা বলে যে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আনবো, এই প্রত্যর্পণ চুক্তি কিন্তু যে কয়টা পৃষ্ঠা, আমার মনে হয় এগুলো এরকম পড়েও নাই। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ হয়? বন্দী হতে হবে, দ্বিতীয়ত তার জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ভাবে শঙ্কিত থাকবে না, তৃতীয় হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার না, ইত্যাদি ইত্যাদি। তো শেখ হাসিনার ক্ষেত্রে তো প্রথমটাই নাই, পরের গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, কারণ তিনি আদৌ বন্দী নন। তিনি ভারতের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছিলেন, সেই মর্যাদায় তিনি আছেন। শেখ হাসিনার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, তাদের দর্প চূর্ণ হয়েছে। বাংলাদেশটা সৃষ্টি যারা করেছে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, এই দাম্ভিকতার কথা যারা বলে তাদের দর্প অতীতে চূর্ণ হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার করার সময় অনেকে বলেছিল যে তারা ফুলে ফেপে শাখা প্রশাখায় বিস্তৃত, তাদের বিচার করতে যাওয়ার দুঃসাহস শেখ হাসিনা দেখাতে পারবে না। আপনার মনে আছে কাদের মোল্লার বিচারের পরে জন কেরি এবং বান কি মুন 35 মিনিট ফোন করে শেখ হাসিনাকে বলেছিলেন এই বিচার প্রক্রিয়ার কার্যকারিতা যেন তিনি স্থগিত করেন। শেখ হাসিনা সম্ভবত, বলেছিলেন, আমি বলছি যে সম্ভবত শেখ হাসিনা অনুধাবন করছিলেন যে আমার মহান মুক্তিযুদ্ধে তোমরা স্প্লিট পাঠিয়েছিলা, সেই যুদ্ধ আমরা বিজয়ী হয়েছি, সেই যুদ্ধে 30 লক্ষ মানুষ তাদের আত্ম উৎসর্গ করছে, 2 লক্ষ মাবন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। আবার সেই দেশের অপরাধীদের রক্ষা করার জন্য তোমরা তদবির করছো। শেখ হাসিনা কিন্তু সেই বিশাল ক্ষমতাবান ব্যক্তিদের তদবির শোনেন নাই, কাজে ওরা দর্প দেখিয়ে যা করছিল সেই দর্প কিন্তু চূর্ণ হয়ে গেছে তাদের। দ্বিতীয়টা দেখবেন, শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তান এবং এর কলকাঠি নেড়েছিল জুলফিকার আলী ভুট্টো। সেই মৃত্যুদণ্ডের পরে মিয়ানওয়ালী কারাগারে তাকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানোর পরে তাকে একটা কবর দেখিয়ে বলা হয়েছিল যে তোমাকে এখানে সমাহিত করবে, তোমার কোনো চাহিদা আছে কিনা।
বঙ্গবন্ধু বলেছিলেন, আমার একটাই চাহিদা আছে, মৃত্যুর পর আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিও। বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড ওরা কার্যকর করতে পারে নাই। যিনি প্ল্যান করেছিলেন সেই জুলফিকার আলী ভুট্টো কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং তার দণ্ড কার্যকর হয়। কাজী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেবেন না, তার দণ্ড কার্যকর করবেন, এই দাম্ভিকতা তো তাদের পূর্বপুরুষরা 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করে 1969 সালে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। 4 জন সাক্ষীর সাক্ষী হয়েছিল, 3 জন বিচারকের ট্রাইব্যুনাল হয়েছিল। ওই ট্রাইব্যুনাল কিন্তু জনরোষে বিচারকরা পালিয়ে যান, ট্রাইব্যুনাল আগুনে পুড়িয়ে যায়। কাজে পাকিস্তানের উদাহরণটা দিলাম, আর আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বললাম। এখানেও কিন্তু এখন যারা হুমকি ধুমকি দিচ্ছেন তাদের পূর্বসূরীরা, তাদের বাপ দাদারা এই প্রক্রিয়াটা করেছিল। শেখ হাসিনাকে ফাঁসি তো ঝোলাবার মতো ক্ষমতা, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, ওরা তো দূরের কথা, ওদের পূর্ব পাকিস্তানের যে প্রতিপক্ষ ছিল অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা, তারা সহ তাদের যে বড় বড় রাষ্ট্র আছে এরা সম্মিলিতভাবে রাখে না। ইনশাল্লাহ সেটা প্রমাণিত হবে। সমরেজাল করিম, আপনি খুব মানে মেটাফরিক্যালি একটা কথা বলেছেন, আমি সেই কথাটাকে আবার আপনার কাছে রিপিট করব। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছিলেন ভুট্টো এবং ভুট্টোর ফাঁসি হয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো ইতোমধ্যেই সংবিধান লঙ্ঘন করে 7 ক ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ করে ফেলেছেন। শুধু সেইটা না, ডক্টর ইউনূসের অপরাধ এত বেশি অপরাধ হয়েছে যে ওকে যদি 300-400 বছর বাঁচিয়ে রাখা হয় কোনোভাবে, তাতেও ওর বিচার শেষ করা যাবে না, এত অপরাধ করেছে। আমি আপনার এই সংক্ষিপ্ত সময় হয়তো সংকুলন হবে না, ওর অপরাধ আমি ক্যাটাগরি করে বলতে পারি যে 100 বছর বিচার করলে ওর বিচার শেষ হবে না। রাষ্ট্রদ্রোহিতার মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ ছাড়াও ও এত অপরাধ করেছে যে আমার মনে হয় পৃথিবীর বুকে কোনো একটা ব্যক্তি এত অপরাধ দ্বিতীয় কেউ করেছে কিনা আমার জানা নাই। কাজে এই ইউনূস এবং ইউনূসের যারা পৃষ্ঠপোষক দেশে এবং দেশের বাইরে, এদের প্রত্যেকেরই টুডে অর টুমোরো বিচার হবে। আপনার মনে আছে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা প্রোটেক্টেড। তাদের দর্প কিন্তু চূর্ণ হয়েছে। কাজে এখনো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা দাম্ভিকতা দেখায় তাদের দর্প চূর্ণ হবে সেদিন খুব দূরে না। এখানে একটু ফানি জিনিস মনে হয়, তারা ঠিকই আছে। এই কারণে ঠিকই আছে যে যুদ্ধ অপরাধীদের বিচার করেছিল শেখ হাসিনা সরকার, অর্গানাইজ করেছিল। বিচার করেছে কোর্ট, শেখ হাসিনা সরকার অর্গানাইজ করেছিল। সেখানে মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ থেকে শুরু করে যাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে রিভিউর পরে সেটা কার্যকর হয়েছে, সেই বেদনার রক্তক্ষরণ তাদের শেষ হয়নি। কাজে তারা শেখ হাসিনার ক্ষেত্রে অন্যরকম ভাববেন, এটাই তো স্বাভাবিক। ধরুন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তো একটা ডিউ প্রসেসে এই ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের জাজমেন্টের পরে তিনি কিভাবে বাংলাদেশে আসলেন, কিভাবে তিনি ট্রাইব্যুনালে যাওয়ার পর দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কিভাবে এটিএম আজহার আপিল রিজেক্ট হওয়ার পরেও আজহার কিভাবে মুক্তি পায়। যখন সিনারিওটা চেঞ্জ হয় তখন আইন কানুন, কোর্ট, বিচার ব্যবস্থা যারা ক্ষমতাসীন হয়ে দাঁড়ায় তারা যেমন করে ব্যবহার করে, এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেটা দৃশ্যমান। এই জন্য তারা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ড আদেশ আপিল করে কোনো খালাস হয়নি। এটিএম আজহারের আপিল খারিজ হয়ে যাওয়ার পরে রিভিউ হচ্ছে রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট কেসে, যদি আইনের ন্যূনতম কোনো ঘাটতি দেখা যায় সেই ক্ষেত্রে হতে পারে। তেমন কিছু না থাকা সত্ত্বেও তারা মুক্তি পেয়েছেন। যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সকলকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কথা বলে তাড়িয়ে দিয়ে নতুন একটা বিচার ব্যবস্থা তৈরি করে এই ট্রাইব্যুনালের ব্যবস্থা তৈরি করেছেন, এটা সম্পূর্ণরূপে একটা মক ট্রায়াল, বানোয়ার ট্রায়াল, পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়াল। এবং এই বিচার ব্যবস্থার হচ্ছে সম্পূর্ণ বানোয়াট বিচার ব্যবস্থা। এখানে কোনো ন্যায় বিচার হয় নাই, আইনানুগ প্রক্রিয়াকে অনুসরণ করা হয়নি। এবং 1973 সালের যে আইনটা, এই আইনটা করার সময় পার্লামেন্টে কেন আইনটা করা হচ্ছে, যে উপস্থাপন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল 1971 সনে যারা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য এই আইনটা। তো শেখ হাসিনা কি 1971 সালে যুদ্ধের সময় কোনো অপরাধ করেছেন? এখন যে বিচার প্রক্রিয়াটা, এটা এটা হাস্যকর কাহিনী, এটা পুরো হাস্যকর কাহিনী। ওনারা এক অংশ মানেন আর এক অংশ মানেন না। রাষ্ট্রপতি নিজে যেখানে ফেয়ার স্টেটমেন্ট দিচ্ছেন যে আমি এই অর্ডিন্যান্স জারি করি নাই, আমার সঙ্গে কনসাল্ট করা হয় নাই,
এটা এক্সিকিউটিভ ইউনুস তারা করেছে, আমি কিছুই জানি না, তারপর তো এটা অবশিষ্টই থাকে না। আমাদের লিগ্যাল টার্মস একটা শব্দ আছে, রাষ্ট্রপতি তো এই কথাও বলেছেন। সুপ্রিম কোর্টের যে একটা রেফারেন্সের ভিত্তিতে ইউনুস সরকার গঠিত হলো বলে আপনি বলেন, আমি বলি, লোকজনে বলে, এটাও কিন্তু ভয়ঙ্কর একটা মিথ্যাচার। কারণ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি একটা পরামর্শ চেয়েছেন, যেটাকে আইনের ভাষায় বলে রেফারেন্স। তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ কেউ ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট আদৌ ফাংশনই করে নাই। তাহলে কিভাবে একটা রেফারেন্স হলো? এরপর ধরেন যুক্তির খাতিরে ধরে নিলাম যে একটা রেফারেন্স আদৌ হয়েছে। সেই রেফারেন্সে কি লেখা আছে? সুপ্রিম কোর্ট বলেছে জরুরি নির্বাহী কার্য সম্পাদনের জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। শব্দটা খেয়াল করবেন, জরুরি নির্বাহী কার্য সম্পাদন করার জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ ও শপথ পড়াতে পারবেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। কারণ সুপ্রিম কোর্ট রেফারেন্সের প্রথম 2 লাইনই বলছে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। অর্থাৎ সুপ্রিম কোর্টও আইনের ঊর্ধ্বে না, শুরুতেই সুপ্রিম কোর্ট ওই কথাগুলি বলে দিয়েছেন যে সংবিধানে এই ব্যবস্থা নাই। তাহলে ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন, আদৌ সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্ট কোনো মতামত দেয় না। আমি চ্যালেঞ্জ করে বললাম, আদৌ সরকার গঠনের জন্য মতামত দেয়নি। তাহলে প্রশ্ন আসে, তাহলে কেন নিয়োগ দিতে বললেন? হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তার যদি অ্যাডভাইজার দরকার হয়, তার প্রেস অ্যাডভাইজার থাকতে পারে, তার সেক্রেটারি থাকতে পারে, তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার নামে কনস্টিটিউশনে কোনো সরকার নাই। সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে কোনো অনুমোদন দেয় নেই। ফলে ইউনুস সরকার হিসাবে দাবি করে যা কিছু করেছে এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল এবং সুপ্রিম কোর্টের টার্মস অফ রেফারেন্সের সম্পূর্ণ বাইরে ছিল। একটা নোটিশের ভিতর থেকে সিনিয়র 18 জন বিচারককে বাড়ি পাঠিয়ে দিল এবং পাঠালো কি সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসর। তা বিচারকরা কি সরকারি কর্মচারী? দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ 6 জন, হাইকোর্ট ডিভিশনের প্রায় 20 জন, সবাইকে খড়গ হাতে ধরা। ফলে এই অবস্থায় তো আর বিচার হতে পারে না। এই অবস্থা হতে পারে ফরমান যেটা জারি হবে সেটা হতে পারে, নাহলে মহাসিন রশিদ যে কয়টি রিট পিটিশন করেছেন, আমার 40 বছরের ল প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থেকে বলবো, প্রত্যেকটা সাবস্ট্যান্টিভ কোশ্চেন্স অফ ল ইনভলভ। এখন যে বিচারকরা তার চাকরি রক্ষা করতে চান, যারা তাকিয়ে দেখেন যে আমার প্রধান বিচারপতিকেই ফিজিক্যালি মারতে চায়, দেখেন যে দিনের ভিতরে বের করে দেওয়া হয় সাবেক প্রধান বিচারপতির হাতে হ্যান্ডকাপ মার্ডার কেসে, এইসব দৃশ্য দেখার পরে সেখানে আর কি বিচার হতে পারে? কাজে যা কিছু হচ্ছে কর্তার ইচ্ছায় কীর্তন হোক। দেখুন, এই ইলেকশন কমিশন যারা গঠন করেছে তাদেরই তো বৈধতা ছিল না। তা আপনি একজন বিচারক, আপনি রায় দিয়ে একজনের মৃত্যুদণ্ড দিলেন, আপনি দেখা গেল আপনি আইন অনুযায়ী বিচারক না, তাহলে রায়ের অবস্থাটা কি হবে? এই ইলেকশন কমিশন যারা ফর্ম করছে, কনস্টিটিউট করছে, তাদেরই কোনো লিগ্যাল অথরিটি ছিল না। ফলে ওই ইলেকশন কমিশনেরও আইনগত কোনো লিগ্যাল অথরিটি নেই। যে আমি একটু আগে বলছিলাম যে আইনে একটা ভাষা আছে, ভয়েড ইন এবিসিও, অর্থাৎ যা শুরুতেই অবৈধ তার আগাগোড়া সবটাই অবৈধ। ফলে ইউনুসের ক্ষমতা দখল থেকে শুরু করে, কারণ ইউনুস কিন্তু বলছিলেন যে আমি কনস্টিটিউশনকে আপগ্রেড করব, তা কনস্টিটিউশনালি তো ইউনুসের ক্ষমতা দখল করার বা ক্ষমতা গ্রহণ করার এখতিয়ার ছিল না, সংবিধানের বাইরে গিয়ে তিনি করেছেন। তাহলে তিনি ছিলেন অসাংবিধানিক। অসাংবিধানিক ব্যক্তিরা যা কিছু করেন সবটা কনসিকুয়েন্সটা অবৈধ। ফলে ইলেকশন কমিশনটার ফরমেশন এবং তাদের কৃতকর্ম সবটাই অবৈধ। যখন যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা বিরোধী চক্র পর্দার আড়ালে ভেতরে বাইরে থেকে এই রাষ্ট্র ব্যবস্থাকে দখল করে রাখবে, ততক্ষণ এটা চলবে। আপনার একথা ভাবার কোনো কারণ নাই যে তারেক সরকারই দেশটা চালাচ্ছে। তারেক সরকার, তারেক জিয়া সরকারের প্রধানমন্ত্রী আছেন বটে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন কর্মকাণ্ডে সর্বত্র যেটা জামাত এবং জামাতের যে ব্রাঞ্চ আছে, এবি পার্টি, এনসিপি এবং অন্যান্য যারা আছে, এগুলো জামাতের অংশ, এটা নাথিং নিউ। এরা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে। পাকিস্তান স্টাইলের সবকিছু করা হচ্ছে। তারেক রহমান হয়তো 59 দিন দেশের বাইরের থেকে যাওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছেন, কাজেই তিনি প্রধানমন্ত্রিত্ব নিয়ে হয়তো সন্তুষ্ট আছেন। না হলে তিনি যে ওয়াদাটা প্রথম দিনই করেছিলেন
সেই ওয়াদার পরিপন্থী যা কিছু হবার সবকিছু হচ্ছে। আপনি যদি ক্যাটাগরিক্যালি আসেন তাহলে ইউনূস সরকার ছিল অবৈধ, ইউনূসের মাধ্যমে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাও ছিল অবৈধ, সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা এসেছে তাদের কি বৈধ বলার কোনো অবকাশ আছে? লিগ্যাল পার্সপেক্টিভে কোনো অবকাশ নাই। ধরেন শেখ হাসিনা পার্লামেন্ট ডিজলভ করার জন্য বলেন নাই, আইনে পার্লামেন্ট ডিজলভ করার একটা বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে শেখ হাসিনাকে লিখিতভাবে বলতে হবে পার্লামেন্ট ডিজলভ করেন, অথবা পার্লামেন্টের মেয়াদ শেষ হতে হবে, অথবা শেখ হাসিনার মেম্বারশিপ মানে সিজ স্পিকার হতে হবে। ছিলেন, স্পিকারের ইয়ে হতে হবে তো। না সেই আমি বলছি যে এই তিনটা পার্লামেন্ট তো ডিজলভ হওয়ার মতো কোনো কারণ নাই। তাহলে পার্লামেন্ট ডিজলভ হওয়ার জন্য যে কন্ডিশন গুলো থাকতে হবে একটা কন্ডিশন ছিল না, তাহলে কিভাবে পার্লামেন্ট ডিজলভ হলো? সেকেন্ড, পার্লামেন্ট যদি ডিজলভ হয় কতদিনের ভিতর ভোট হতে হবে? সেই সময়ের ভিতর ভোট হয়েছে? হয়নি। ভোট করার জন্য কারা অনুরোধ করবেন? একটা কনস্টিটিউশনাল অথরিটি। তিনি তো আইনের দৃষ্টিতে কনস্টিটিউশনাল অথরিটি ছিলেন না। তিনি যদি ইলেকশন কমিশনকে বলেন একটা ইলেকশন অনুষ্ঠান করেন, তাহলে তার অনুরোধে ইলেকশন কমিশন যদি ইলেকশন হোল্ড করে, তাহলে বেআইনি ব্যক্তির রিকোয়েস্টে যে ইলেকশনটা হোল্ড হলো সেটাও বেআইনি। লিগ্যাল কনসিকুয়েন্স যদি লিঙ্ক অফ চেইন দেখেন, তাহলে ইউনূস থেকে শুরু করে বর্তমান সরকারের আইনগত ভিত্তি জিরোর কোঠায়। দেখুন, দেশটাকে মুক্ত করতে চাইলে ওনার শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং ওনার উইপেন হচ্ছে ওনার অর্গানাইজেশন। তো ওনার সংগঠন দিয়েই, কিন্তু ওনার সংগঠন বলতে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন যেটা, সেই সংগঠনের নেতৃত্বে কিন্তু বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন তা কিন্তু অর্জিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। এটা তো আর উনি একা করতে পারেন নাই। ওনার একটা সংগঠন ছিল, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ওনার নেতা কর্মীরা আছে, তাদের মাধ্যমে এটা ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট ফর্ম হয়েছে। কাজে শেখ হাসিনার পরিকল্পনা আছে, আমি এটা বুঝতে পেরেছি। তিনি সংগঠনকে ঢেলে সাজাবেন, সংগঠনকে সংগঠিত করে বাংলাদেশের শুধু আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, তারা অনেকেও তো আওয়ামী লীগ করে না, কেউ ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি করতে পারেন। উনি তো সকলকে নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে নিয়ে বাংলাদেশটাকে পুনরুদ্ধার করতে চান এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, এবং ঋত গৌরবকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে আবার তার মেইন স্ট্রিমে নিয়ে আসতে চান। এটা তার সাংগঠনিক ভিত্তিকেও ঢেলে সাজাবেন, দেশকে পুনর্গঠন করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রেস্টোর করবেন। সবটাই হয়তো তার পরিকল্পনার ভিতরে আছে বলে আমার বিশ্বাস। পৃথিবীর ভিতরে খুব গুরুত্বপূর্ণ এবং সাহসী যোদ্ধা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। তাদের নেতা ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, ধারাবাহিকভাবে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, টিক্কা খান, এবং তাদের খুব ট্যালেন্টেড পলিটিক্যাল গ্রুপ ছিল, এবং বিশ্বের বড় রাষ্ট্র তাদের পিছনে ছিল, বড় দুইটি রাষ্ট্র। এই সকল শক্তিকে কিন্তু নিরস্ত্র বাঙালিরা মোকাবেলা করেছে। তার চেয়ে শক্তিশালী কোনো প্রতিপক্ষ বাংলাদেশে কিন্তু এখনো না। হয়তো আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা হতে পারে, আওয়ামী লীগ যাদের বিশ্বাস করেছিল তাদের বিশ্বাসঘাতকতা হতে পারে, অনেকগুলো ঘটনা একত্রিত হয়ে 2024-এর ভয়ঙ্কর একটা মেটিকুলাস ডিজাইন সফল হয়েছে। শেখ হাসিনার দূরদৃষ্টি আছে, পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, তার রাজনৈতিক প্রজ্ঞার বয়স 58 বছর, 58 ইয়ার্স। কাজী তার এবং তার সহকর্মীদের সব মিলিয়ে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এই দূরদৃষ্টি, ধীশক্তি, অভিজ্ঞতা তাদের আছে। ইনশাআল্লাহ তাদের সেই রণকৌশল সফল হবে। আমরা মনে করি যারা আজকে দাম্ভিকতা দেখাচ্ছে, আর আমি সেনাবাহিনীকে মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সেনাবাহিনী বিপন্ন অবস্থায় ছিল। এই সেনাবাহিনীকে আধুনিকায়ন করা, তাদের বেতন ভাতা বৃদ্ধি করা, তাদের পদমর্যাদা বৃদ্ধি করা, জেনারেলদের স্টার বৃদ্ধি করা, তাদের আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া, সবকিছু শেখ হাসিনার নেতৃত্বে এসেছে। জাতিসংঘের শান্তি মিশনে তারা গেছে। এর ভিতর সকলে যে বিশ্বাসঘাতক তা আমি মনে করি না। আমি মনে করি সেনাবাহিনীকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে একটা অংশকে, তাদের সেই বিভ্রান্তির ফলশ্রুতিতে শেখ হাসিনা সরে আসার পরে বাংলাদেশটা কিভাবে বিপর্যয়ের ভিতর পড়েছে, কিভাবে জঙ্গি উত্থান হয়েছে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, কিভাবে সেনাবাহিনীকে আনসার ভিডিপির মতো ট্রিট করা হয়েছে, কিভাবে সেনাবাহিনীর স্ট্যাটাসকে ধ্বংস করা হয়েছে, কিভাবে সেনাবাহিনীকে গালিগালাজ করা হচ্ছে, নিশ্চয়ই এটা তাদের নলেজ আছে। আমি বিশ্বাস করি সব পরিস্থিতিকে নিশ্চয়ই একটা রণকৌশল নিয়ে
বঙ্গবন্ধু কন্যা এগোবেন এবং পরিস্থিতি মোকাবেলা করা। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পরিমাণ হলো 613টা, এর ভিতর অধিকাংশ খুন। তা আমার তো মনে হয় রোবট ছাড়া সম্ভব নয়, এত জায়গায় উনি খুন খারাপি করছেন। তো উনি 613টা খুন খারাপি মামলার আসামি। আমি কোটা বিরোধী আন্দোলনের সময় আমার নির্বাচনী এলাকায় ছিলাম, 3টে উপজেলা পরিষদের মিটিং টিটিং এ। ঢাকায় হত্যা মামলায় আমি আসামি হয়ে গেলাম। এমন একটি থানায় মামলা হয়েছে যে থানা এলাকা আমি 40 বছরে কোনদিন যাইনি, আসামি হয়ে গেলাম। আমার একটা ভাই ব্যাংকে চাকরি করে, কোনোদিন কোনো রাজনীতিতে না, হঠাৎ করে ব্যাংকের থেকে সে গ্রেফতার হয়ে গেল। কি আমার ভাই, আমার আত্মীয় স্বজন সহ আমার নেতা কর্মীরা সবাই আসামি হয়ে যাচ্ছে, আমার পরিবারের সদস্যরা। এটা হয়েছে, আমাদের কাছে একটা তথ্য আছে, আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের যারা প্রমিজিং, আওয়ামী লীগের যারা লিডারশিপে ছিল, সেকেন্ড লিডারশিপে আসতে পারে, পূর্বে লিডারশিপে ছিল, যারা ভবিষ্যতে দাঁড়াতে পারে, তাদের সবাইকে হিউমিলেট করার জন্য হত্যা মামলা, সন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, এটা একটা স্টিগমা লাগানো, একটা ছাপ্পা দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে। আর বিচার ব্যবস্থা বলতে কিছু নাই। ধরেন একটা মামলার কথা বলি, আমি তখন ফুল মিনিস্টার, আমার বাড়িতে পুলিশ প্রহরা থাকে, রাস্তায় চলতে গেলে পুলিশ থাকে। সেই সময় নাকি আমি গভীর রাতে একটা জায়গায় গিয়ে একজনের বাড়িতে আগুন দিয়েছি। এই আগুন দিয়েছি তখন আমি মন্ত্রী। তো বুঝেন, রাত 2টার সময় আমি একজনের বাড়িতে আগুন দিয়েছি, এ জাতীয় একটা মামলা হয়েছে। আবার ঢাকায় আমি সচিবালয়ে মন্ত্রী হিসেবে কাজ করছি, সেই সময় আমার নির্বাচনী এলাকায় মারামারি হয়েছে, সেই ঘটনায় আমি সরাসরি উপস্থিত থেকে হুকুম দিয়েছি। এই জাতীয় হাস্যকর মামলা মনে হয় বাংলাদেশের না, ভারত উপমহাদেশের ইতিহাসে এমন পলিটিক্যালি হ্যারাস হিউমিলেট করার জন্য মামলা 6 লাখের উপরে মামলা, 4 লাখের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সম্পৃক্ত গ্রেফতার করা হয়েছে, অনেককে কারাগারে মেরে ফেলা হচ্ছে, অনেককে এই মামলার কানেকশনে বাড়িতে নির্মম নির্যাতন করা হচ্ছে, স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। এই যে ভয়ঙ্কর অবস্থাটা, এই অবস্থাটার প্রায়শ্চিত্ত একদিন তাদের করতে হবে। এটা কোনো বিচার ব্যবস্থা না, কোনো আইনের শাসন নাই, যা ইচ্ছা তাই চলতেছে। এর শিকার আমি যেমন, আমার অসংখ্য নেতা কর্মীরাও।